বুঝি না ভাবি, তোমার কি সমস্যা? কারণ ছাড়া আমার সাথে লেগে থাকো। কি ক্ষতি করেছে আমি তোমার? সবসময় মত পেতে থাকো, কি করে আমাকে কথা শোনাবে? খামাকে ঝামেলা করো না, মন মেজাজ ভালো নেই। তোমার সাথে কথা বলার মুডে নেই আমি। হ্যাঁ, এখন থাকবে না। যখন আবার ভাইয়া আসবে তার সামনে ভালো সাজার নাটক করে থাকবে। তুমি বাপু পারো বটে, কত রং ঢং যে দেখবো তোমার। আমি বলে রাখলাম, আমার সাথে লাগতে এলে চুল একটাও আস্ত থাকবে না তোমার। তাই ভেবে চিন্তে এসো। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে বুঝি? তোমার সে আসে ঘুরে বালি। চুপচাপ নিজের রুমে বসো, আমাকে জ্বালাতে আসো না। আমার বইয়েই গেছে। আমার ভালো লাগছে না মিষ্টি, জ্বালিও না। তোমার কোন বাড়া বাতে চাই দিয়েছি আমি? সকাল সকাল শুরু করেছো, কোথায় দাওনি তা বলো। আমার ভাইটাকে বশ করে রেখেছো, সামান্য বিষয়ে ঝামেলা করছো। এরপরও বলো কোন ভাড়া বাতে চাই দিয়েছো? ছোটলোক পরিবার থেকে মেয়ে আনার কুফল এটা। মুখ সামাল দাও। ছোটলোক পরিবার মানে কি? তোমরা বড় পরিবার হয়ে কোন রাজ্য উদ্ধার করে ফেলেছো শুনি? উঠতে বসতে আমাদের থেকে জঘন্য আচার আচরণ তোমাদের। আগে জানলে এই বাসার বউ হয়ে আসতাম না। আসতে না? কে আসতে বলেছিল? তোমরা নাইলে আমরা বেঁচে যেতাম। এখনো তো পারো চলে যেতে, মুন্ডু চিবিয়ে খাচ্ছ কেন? মিষ্টি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের বউ। কথাবার্তা সাবধানে বলো। মিষ্টি ভেঙচি কাটলো। ছায়া হাতে থাকা বাসনপত্রগুলো শব্দ করে একে একে রাখলো। সে শব্দে বিরক্ত হয়ে রুমে থাকতে না পেরে বেরিয়ে এলো ছায়ার দেবর সোয়াদ। কি হয়েছে? বাসায় গিয়ে থাকতে দেবে না নাকি? আল্লাহর ফজর ওয়াক্তেও তোমাদের ননদ ভাবের ক্যাচাল শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভদ্রলোকের বাসা। রোজ রোজ চিল্লাফাল্লা করে আশেপাশের মানুষকে কি জানাতে চাও তোমরা? সাধারণ কমন সেন্স নেই তোমার? এত শব্দ কেন করছো? অফিসের একটা প্রজেক্টের ফাইল রেডি করছিলাম। তোমাদের কারণে আজ সেটা সম্পন্ন করতে পারবো না বলে মনে হচ্ছে। বেদে বাড়ি বানিয়ে ফেলেছে। বাসাকে আর বাসা মনে হয় না, বস্তির গোড়াও মনে হয়। মিষ্টি না হয় ছোট, তুমিও কি তাই? তোমার তো উচিত সিচুয়েশন বোঝা। আর তুমি ওর সাথে জোড়া বেঁধে ঝগড়া করো। বস্তির মেয়ে ঘরে তুললে কি আর মনে হবে ছোট ভাইয়া? আমার ভাইয়ের সংসারে করতে হয়েছে না, তা ফলাতে হবে তো। হ্যাঁ, সবাই পারবে আমার সাথে। আমি উড়ে এসে জুড়ে বসেছি না। নিজের মনের দোষ দেখেও না দেখার ভান করবে। যত দোষ নন্দ ঘোষ। আমি হলাম সেই নন্দ ঘোষ। কোনো দোষ না করেও সব দোষ আমার। ফিরুক রাজশাহী থেকে, থাকবো না তার বাড়ি, করবো না তার সংসার। ছায়া আঁচলে মুখ গুছে চলে গেল। মিষ্টি মুখ টিপে হেসে উঠল। তা দেখে সোয়াদ ধমক দিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস তুই। এত উড়িস না, পাখা কেটে ফেলবো। সংসারে টুকটাক ঝামেলা হবে, এর জন্য সেগুলো টেনে হিচড়ে বড় করার কি দরকার? নিজেদের ঝামেলা নিজেরা মেটালেই সমাধান হয়ে যায়। তা না করে পূর্বের ঝামেলা রেশ ধরে আবার ঝামেলা করছিস। একদম ঠিক করেছি। গতকাল রাতে শুধু শুধু আমাকে কথা শোনালো। ছাড়ো দিতে বলছে। আমি সুন্দর করে বললাম একটু পর দিচ্ছি ভাবি। ওমা, অমনি এক গাতে কথা শুনিয়ে দিল। আমিও সকাল সকাল এমন করলাম। সোয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। ননদভাবের ক্যাচাল শেষ হবার নয়, নিজেদের মধ্যে রেশারেশি লেগে রয়েছে। সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়ে ছোট ভাইয়ের রুমে প্রবেশ করলো মিষ্টি। ভাইকে 1 কাপ চা দিয়ে খাটের কোনায় আরাম করে বসল। ভাবিকে দিয়েছিস? কি দিব? কি দিবি মানে? আমরা যা খাচ্ছি তাই দিবি? পারবো না, নিজেটা নিজে বানিয়ে খাক। আমার কোনো ঠেকা পড়েনি। আমার সাথে ঝামেলা করবে আবার আমার হাতের বানানো চা খাবে? এ তো হবে না। আমার হাতের কিছু খেতে হলে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার মন মতো হতে হবে। তোমার ভাবি সেরকম না, এর জন্য তার সাথে কোনো খাতির নেই আমার। কিসের এত চাপা দ্বন্দ্ব তোদের মাঝে বলবি? তোদের দেখলে একজন একজনের চিরশত্রু বলে মনে হয়। সারা জীবন কি বাপের বাড়িতে থাকবে? শ্বশুর বাড়ি যাবি না? তো ননদ যদি তোর সাথে এমন করে তখন কি করবি? চুলের মুঠি ধরে ঘুনি মারবো। আমার সাথে লাগতে আসার ফল ভালো হবে না। তাহলে তোকেও চুলের মুঠি ধরে ঘুনি মারুক। শোন মিষ্টি, বাড়িতে তোরা মহিলা মানুষ 2 জন, তোদের নিজেদের মিলেমিশে থাকতে হবে। এত রেশারেশির প্রয়োজন নেই। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পারিস না। ধর হঠাৎ করে 2 জনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাস, তাহলে আরেকজনের খবরও পাবি না। কেউ তো রুম থেকেও বের হোস না। শেষ কবে তোরা ভালো করে কথা বলেছিস তাও আমি ভুলে গিয়েছি। এক ভাবির সাথে এই অবস্থা, আমার বইলে যে কি করবি আল্লাহ মালুম। যখনই চাই সব ভুলে ভালো ব্যবহার করব, তখনই কোনো না কোনো ঝামেলা পাকায়। দোষ আমার একার নয়, এক হাতে তালি বাজে না ভাইয়া। যে কথাগুলো আমাকে বললে সেগুলো ভাবিকেও বলতে যাও, দেখবে 4টা নাচন দিয়ে তোমাকে কি কথা শোনাই। অতএব বৃথা বাক্য ব্যয় করো না। যেভাবে চলছে চলতে দাও। এভাবে চলতে পারে না। তোরা একে অপরের সাথে চলিস না। কে কার ক্ষতি করতে পারবে, কথা শোনাতে পারবে, সে প্রতিযোগিতা করিস। একটাবার কি প্রতিশোধ ছাড়া ভালোবাসার কথা চিন্তা করেছিস? এই যে এখন যদি চা নিয়ে তার কাছে যেতে, সে চা খেত না ঠিকই, কিন্তু সে ভাবতো হঠাৎ ভালো ব্যবহার কেন? ভাবতে বাধ্য হতো। পরে কয়েকদিন তার কাজের বদলে ভালো ব্যবহার করলে 100 সে নিজ থেকে লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। তাকে লজ্জা পেতে বাধ্য কর। তুই সেটা না করে প্রতিশোধের নেশায় মেতেছিস। কিন্তু আমি কোনো কিন্তু নয়। অন্যকে ঠিক করার আগে নিজেকে বদলাতে হয়। তোকেও তাই করতে হবে। তোর নিজেকেই ভাবির সাথে সম্পর্ক শক্ত করতে হবে। আর দ্বন্দ্ব ঝগড়াঝাটি নয়। এবার ভালো কিছু হোক, পরিবর্তনটা না হয় শুরু হোক নিজেকে দিয়ে। সোয়াদের কথায় মিষ্টির মনে প্রভাব ফেলল। কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে লাগলো, আসলেই তো সে এতদিন কি করেছে। সোয়াদ বোনের দিকে তাকাতে তাকাতে ধীরে সুস্থে ঠান্ডা চায়ে চুমুক দিল। 4 দিন পর জুনায়েদ রাজশাহী থেকে বাসায় ফিরে দেখল ছায়া ধুম মেরে খাটে বসে আছে।
ওয়াশরুম থেকে ফিরে এসে স্ত্রীর পাশে বসলো। মন খারাপ ছায়া? আমার মন খারাপে তোমার কি আসে যায়? আমার কথা কি কারো মনে পড়ে? দেবননদের সাথে কেমন আছি তার খবর নেওয়ার দরকারই তো কারো নেই। কি চাতা বলো, কাজের জন্য রাজশাহী যেতে হয়েছে। আমার ভাই বোন এতটা খারাপ নয় যে তাদের ভাবিকে অসম্মান করবে। হ্যাঁ, সম্মান দিয়ে ভরিয়ে ফেলেছে। এমনভাবে কথা বলছো কেন ছায়া? যা দেখি, আমার সামনে বসে ঢং করো না, মন মেজাজ খারাপ আছে। যাও গিয়ে ভাই বোনদের সাথে কলা করো, আমি এখন সে মুড়ে নেই। বইয়ের তিরিক্ষি মেজাজি স্বর শুনে দাঁড়ালো না জুনায়েদ। ধীর পায়ে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। আসবো? আরে ভাইয়া তুমি, এসো এসো। অনুমতি নিতে হয় নাকি আবার? তোমার বাসা যখন খুশি আসবে, অনুমতির কি দরকার? ফর্মালিটি পূরণ করলাম। ভাইয়ের রুমে আসার জন্য ফর্মালিটি পূরণ করার প্রয়োজন নেই। বসো, দাঁড়িয়ে থেকো না। তোকে যা করতে বলেছিলাম করেছিলি? কি? ও যে তোর ভাবিকে আর মিষ্টিকে একটু বুঝতে বলে গিয়েছিলাম। কি মনে হয়? পরিবেশ ঠান্ডা, দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। কাজ হয়েছে মানে? আলবাত হয়েছে। মিষ্টির ব্রেন ওয়াশ করেছি সুন্দর করে, এখন সে আর ভাবির সাথে লাগতে যায় না। কয়েকদিন ধরে মিষ্টির চুপ দেখে ভাবির মন খারাপ। মন খারাপ কেন? আরে বোঝো না কেন, ভাবি আগে ছুতো খুঁজতো কারো না করেন মিষ্টির সাথে লাগার, কিন্তু মিষ্টি দুদিন ধরে আমার কথা শুনে তা হতে দিচ্ছে না। এর জন্য ভাবির মন খারাপ। ঝগড়া করতে পারছে না তো মন ভালো থাকবে কি করে? ও আচ্ছা, এর জন্য ছায়ার মন ভালো নয়। আমিও বলি, জ্বলন্ত দাবানল আজ হঠাৎ ঠান্ডা কেন? তোকে আমার আরো আগে নিয়ে আসা উচিত ছিল, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। চিন্তা করো না, তোমার সমস্যা পুরোপুরি সমাধান না করে আমিও ফিরছি না। বিকেলবেলা 2 কাপ চা নিয়ে ভাবির রুমে হাজির হলো মিষ্টি। 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, না ধরো, এটা তোমার জন্য। স্বপ্ন দেখছি না তো? মোটেও না। হঠাৎ কি মনে করে? মন চাইলো তোমার সাথে বসে চা খাওয়ার, তাই। চা খায় কি করে? আমি তো জানি পান করে। ওই একই, এত শুদ্ধ করে বলতে পারবো না। ছায়া চায়ের কাপ হাতে নিল। মিষ্টি এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করছে, সেটা লক্ষ্য করে ছায়া বলল, কিছু বলবে? কিভাবে বলবো বুঝতে পারছি না, তবু বলতে হবে। পুরোনো দিনের কথা মনে রেখো না, আমিও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, সামান্য কারণে ঝামেলা করেছি, এর জন্য আমি লজ্জিত। আমরা সব ভুলে ননদ ভাবির ভালো সম্পর্ক তৈরি করতে পারি না? কেন নয়? তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার চোখ খুলে দিয়েছ, ঝামেলা আমিও কম করিনি, আমাকেও মাফ করে দিও। তুমি আমার বড়, মাফ আমার চাওয়ার কথা, তুমি আমাকে ছোট করো না। দুজনে একসাথে হেসে একে অপরকে জড়িয়ে ধরল। অবশেষে ননদ ভাবে রেষারেষির অবসান ঘটেছে। পরদিন সকালে ছায়া ও মিষ্টিকে দেখা গেল একসাথে রান্নাঘরে কাজ করতে। কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু একে অপরকে সাহায্য করছে। আড়াল থেকে তা দেখে হাঁপ ছাড়ল জুনায়েদ। তুই বাঁচিয়েছিস ভাই, ননদ ভাবি অবশেষে শান্ত হয়েছে। নিত্যদিন এদের ঝামেলায় আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। একটু অপেক্ষা করো, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই দুজনের সম্পর্ক ভালো হয়ে যাবে। তাই যেন হয়। ফিসফিস কথার শব্দ পেয়ে কপাল কুঁচকে ছায়া ও মিষ্টি দুজনে পেছনে তাকালো। জুনায়েদ সুয়াদ এর আগে নিজেকে আড়াল করে নিয়েছে, সেটা বুঝতে পেরে ছায়া মিষ্টি একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে উঠল। মাঝে মাঝে সমঝোতার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়, উচিত শিক্ষা কিংবা প্রতিশোধের প্রয়োজন হয় না। আমরা যদি একে অপরকে ছাড় দিয়ে চলি, তাহলে সম্পর্কগুলো সুন্দর হবে। তিহান, তুমি? আমায় দেখিয়ে চমকে গেলে যে, আশা করনি যে আসবো। সেটাই। তা হঠাৎ আমার বাসায়? ভেতর আসতে দাও, এরপর না হয় বলবো। পারিজা দরজা থেকে সরে দাঁড়ায়। তিহান তার প্রাক্তন প্রেমিক। 7 মাস হলো পারিজার বিয়ে হওয়ায় তিহানের সাথে তার সম্পর্কটা ভেঙে যায়। বাবা মায়ের পছন্দে বিয়ে করে তিহানকে এক প্রকার ঠকিয়েছে পারিজা, তাই তিহানকে দেখে ঘাবড়ে যায় সে। তিহান পারিজার বাসায় ঢুকে সোজা গিয়ে সোফায় বসে। পারিজা দরজা আটকে কাজের মেয়ে সীমাকে ডেকে বলে, সীমা, এই সীমা, কিছু নাস্তার ব্যবস্থা করতো। সীমা ম্যাডামের আদেশ পেয়ে নাস্তা বানানোর জন্য লেগে পড়ে। তিহান তা দেখে বাঁকা হেসে বলে, বাহ, বাসায় কাজের মেয়ে আছে বলে বাসায় ঢুকতে দিলে, নয়তো একা বাসায় ঢুকতে দেওয়ার তো কথা নয়। যা ভাবো আসলেই তাই। তো কেমন চলছে সংসার জীবন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই, তবে আবার কিছুটা খারাপও, তাই তুমি দেখতে আসলাম। খারাপ হওয়ার সঙ্গে আমায় দেখতে আসার কানেকশন কি? স্বামী নিয়ে সুখে আছো, আর আমি তোমার বিরহ সুখে দিবস কাটাই প্রতিটা দিবস। কি আর করার? আমার বাসার ঠিকানা জানলে কি করে? জানা কি খুব কঠিন? একই শহরে আছি যখন, তোমার বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে, কঠিন বিষয় নয়। তিহানের কথা ফুরোতেই সীমা এসে নাস্তা সোফার সামনে সেন্টার টেবিলে রেখে যায়। পারিজা ইশারায় সীমাকে ড্রয়িং রুম থেকে চলে যেতে বলে। সীমা চলে যেতেই পারিজা বলে, আমায় দেখা শেষ, এবার নাস্তা করে চলে যাও, আমি কোনো অশান্তি চাই না। অশান্তির কি দেখলে প্রাণ পাখি?
আরও ড্রামা বাকি। আমি চেষ্টা করলাম তোমায় ভুলে থাকার, আর সম্ভব না। এবার হয় আমার জীবনে ফিরবে, নয়তো তোমার স্বামীর কাছে আমাদের মজার মজার চ্যাটিং, ছবি, ভিডিও সব তোমার স্বামীর কাছে চলে যাবে। এবার ভেবে দেখো, আমার জীবনে কামব্যাক করবে নাকি ডিভোর্সি হয়ে একা একা থাকবে। তোমার স্বামীকে ছাড়লে তবু আমায় পাবে, কিন্তু আমার কথা না শুনে ছাড়লে তোমার স্বামীকেও হারাবে, আমাকেও। ছি তিহান, তুমি এরকম? যে অতীত হয়ে গেছে তাকে অতীতে রেখে জীবনে এগিয়ে যাওয়াই তো জীবন, তা নয় তুমি একসময় যাকে ভালোবাসতে তারই ভালো থাকা কেড়ে নিতে এসেছো। আমি খুবই খারাপ ফারিজা, যে আমার ভালো থাকার কারণ তা আমি হাসিল করেই ছাড়ি। এখন চয়েস ইজ ইয়োর। আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে নাকি তোমার স্বামীর কাছে সব ফাঁস করে দেব? প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না তিহান। আমায় তুমি ভালোবাসো না ফারিজা? প্লিজ ফিরে এসো। আমি একা একা হাঁপিয়ে উঠাচ্ছি, আমি পারছি না শান্তিতে থাকতে। পারিজা ইমোশনাল হয়ে পড়ে তিহানের কথায়। তিহানকে সে সত্যি ভালোবাসে, কিন্তু তার তো কিছু করারও নেই। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের সম্মান নষ্ট করে কিভাবে প্রেমিকের হাত ধরে পালাবে সে? দোটানায় পড়ে গেল পারিজা। সে তিহানের দিকে তাকিয়ে বলল, একটু সময় চাই আমার, 2 দিন সময় দাও, আমি চিন্তা করে দেখি। তিহান খুশি হয় পারিজার কথায়। সীমা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পারিজার তিহানের সব কথাই শুনেছে প্রায়। পারিজা এবার ভয়ে ভয়ে বলে, আমার স্বামী মিয়াদ তো অফিসে, বাসায় কাজের মেয়েটা আছে। সে যদি মিয়াদকে সব বলে দেয় তাহলে কি হবে? চিন্তা করো না, টাকাগুলো বুয়ার হাতে ধরিয়ে দাও, চুপ হয়ে যাবে। আমি আসি তবে। 2 দিন পর আমি কিন্তু অবশ্যই কল দেব, রিসিভ করবে, এরপর জানাবে কি করবে, ঠিক আছে? পারিজা মাথা দুদিকে হেলিয়ে উত্তর দেয়, ঠিক আছে। তিহান উঠে চলে যায়। পারিজা দরজা দিয়ে এসে সোফায় বসে। সীমাকে ডাক দেয়। সীমা ওর সামনে এসে জিজ্ঞাসা করে, কিছু বলবেন ম্যাডাম? টাকাগুলো রাখ। আজ বাসায় যে এসেছিল তার সাথে আমার কি কথা হয়েছে কিছুই শুনিসনি, এমন আশা করা বোকামি। যা কথাই হয়েছে কিছু তোর স্যারকে বলবি না। টাকাগুলো লাগবে না ম্যাডাম, আমি এমনিও কিছু বলবো না। আপনি যদি স্যারের সাথে সুখী না থাকেন আপনার যাওয়া উচিত, কারণ মনের উপর জোর দিয়ে একটা সম্পর্ক চলে না ম্যাডাম। মনের উপর জোর দিয়ে সম্পর্কটা চলছে রে সীমা। বাবা মা তিহানকে বেকার বলে মেনে নেয়নি, এখনও ওরেই ভালোবাসি। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আমি ওর হাতটা ধরতে পারিনি, বেইমানের মতো চলে আসছি। এখন যদি তিহান স্যারের হাত ধরার মতো জায়গায় উনি থাকেন তো তার সাথে আপনার যাওয়াই ভালো ম্যাডাম। যদি তিহান স্যার মিয়াদ স্যারের থেকে উঁচু জায়গায় থাকে তো যান, কারণ পরে অন্তত বলতে পারবেন পচা শামুকে পা কাটেনি। ভালো একজনের জন্যই মিয়াদ স্যারকে ছেড়েছিলেন। তুই আমার ছোট বোনের মতো রে সীমা, মিয়াদকে আগেই কিছু বলিস না। পাগলটা আমাকেও অনেক ভালোবাসে, ওরে আমি ঠান্ডা মাথায় সব বুঝাবো। আমি চাই না ও আমায় ভুল বুঝুক। সীমা মাথা এলিয়ে সম্মতি দেয়, নিজের কাজে চলে যায়। পারিজা দীর্ঘশ্বাস ছাড়ে। 2 নৌকায় পা পড়ল তার। কি যে করবে সে? তিহানকে তো ভুলতেই পারেনি, এটা অস্বীকার করার জো নেই। কিন্তু মিয়াদের সঙ্গে থাকাও তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মনের উপর জোর দিয়ে আর পারছে না সে এই সম্পর্ক বয়ে বেড়াতে। রাতের বেলা পারিজা খেয়ে দিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, এমন সময় বাসার কলিং বেল বেজে ওঠে। সীমা দরজা খুলে দিতেই মিয়াদ বাসায় ঢোকে। তোর ম্যাডাম কই? ম্যাডামের মনে হয় শরীর একটু খারাপ, খেয়ে দিয়ে ম্যাডাম শুয়ে পড়ছে। আপনি আসতে অনেক রাত করে ফেললেন যে। কাজের জন্য শহর ছেড়ে অনেকটা দূরে যেতে হয়েছিল, এই জন্য দেরি হলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তুই টেবিলে খাবার সার্ভ কর। সীমা স্যারের হুকুম পেয়ে কাজ করতে চলে গেল। মিয়াদ রুমে আসে, এসে পারিজাকে ঘুমাতে দেখে আর ডাকলো না। ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে আসলো। সীমা খাবার সার্ভ করে একপাশে দাঁড়িয়ে রইল। আমি তো তোর ভাইয়ের মতো, তাই না সীমা? ভাইয়ের মতো না স্যার, আমার ভাই। ভাইয়ের মতোই আগলায় রাখেন। কোনো কাজের বুয়ারে মানুষ এত সম্মান দেয় না যতটা আপনি আর ভাবি দেন। তো তোর ভাইয়ের কাছে কিছু সত্যি কথা বলতো। কি কথা স্যার? বাসে নাকি কোনো একটা ছেলে এসেছিল, বাসে আসার পথে পাশের বাসার বুয়াটা বলল বাসে নাকি মেহমান এসেছে। আমার শালাশালি হয় নাকি জিজ্ঞাসা করলো, অথচ বাসে তো কেউ নেই, আর আমার নিজে শালাও নেই যে আসবে। আবার আমার ফোনে মেসেজও এসেছিল আমার বউয়ের কোনো অতীতে জড়ানো মানুষ নাকি আমার বাসায় আসবে। কে আসছিল বলতো? সত্যি করে বলবি সীমা, যদি আমি তোর ভাই হয়ে থাকি। সীমা কি করবে বুঝতে পারল না। যার নুন খেয়েছে তার সাথে মিথ্যা বলে তো নিমখারামি করা যায় না। কয়েকদিন হলো আসা বউয়ের জন্য। সীমা ভয় নিয়ে সব সত্যি বলে দেয়। মিয়াদ লম্বা করে শ্বাস নেয় সব শুনে। সীমাকে বলে, আমায় সব বলেছিস, এটা তোর ম্যাডামকে জানানোর প্রয়োজন নেই। সীমা মাথা নেড়ে সম্মতি দেয়। মিয়াদ খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে যায়। রুমে এসে পারিজার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, কিন্তু যে সম্পর্কে থাকতে চায় না তাকে জোর করে রাখবে না মিয়াদ। দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে মাঝখানে বালিশ দিয়ে। পরদিন সকালবেলা পারিজার আগেই ঘুম থেকে উঠেছে মিয়াদ। উঠে অফিসের জন্য তৈরি হচ্ছিল সে। তখনই পারিজা উঠে মিয়াদকে দেখে বলে, রাতে অপেক্ষা করলাম, আসলে কখন জানলামও না। ডাক দাওনি কেন? সকালে উঠেছ তবু ডাকোনি যে। মনে অন্য কাউকে রেখে আমার সাথে স্ত্রী হওয়ার নাটক করতে হবে না ফারিজা।
তোমার প্রেমিক তোমাদের সম্পর্কের কথা জানিয়েছে। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। বাসা ছেড়ে চলে যেও। অফিস থেকে এসে যেন তোমায় না দেখি। মিয়াদ বেরিয়ে পড়ে অফিসের জন্য। পারিজাকে কিছু বলার সুযোগও দেয় না। পারিজা অবাক হয়। তিহানকে বারণ করার পরও সব বলেছে সে। পারিজার রাগ হয়, তবু নিজের রাগ সামলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত নিজে কিছু বলার রিস্ক নিতে হয়নি। পারিজা তিহানের কাছে ফোন দিয়ে সব জানায়। তিহান সব শুনে বলে তাকে নিতে আসবে। মাঝখানে কেটে যায় 3টা মাস। পারিজার মিয়াদের ডিভোর্স হয়েছে। তিহানও পারিজাকে বিয়ে করেছে, কিন্তু সময় যেতে তিহান পাল্টেছে। পারিজাকে পাওয়ার জন্য যতটা পাগল ছিল, পাওয়ার পর যেন সবটা থেমে গেছে। রুমে শুয়ে শুয়ে এসবই ভাবছিল পারিজা। একটা মানুষকে কষ্ট দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করছিল সে। এটা হয়তো নিয়তি হতে দেয় না কখনো। কাউকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না। এজন্যই হয়তো মানুষ বলে, পাওয়ার আগে যত ঢং, পাওয়ার পর বেরোয় আসল রং। পারিজা আর তিহানের সম্পর্কটাও দিন দিন সেই পর্যায়ে যাচ্ছে। পারিজার এখন আফসোস হয় কেন সে ছেড়ে এসেছে মিয়াদকে, কিন্তু ফিরে যাওয়ারও কোনো রাস্তা নেই। রাস্তা সে নিজেই বন্ধ করেছে। এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। নতুন বিয়ে করে বাড়ি ফিরেছে সাদিক। সাদিকের প্রথম স্ত্রী রিনা চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। সাদিক রিনার সামনে গিয়ে বলল, দেখো রিনা, আমি কোনো অশান্তি চাই না। তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো, আবার নিজের বাবার বাড়িতেও চলে যেতে পারো, কিন্তু এই বাড়িতে থাকতে হলে সবকিছু মেনে নিয়ে থাকতে হবে। সংসারে কোনো অশান্তি করতে পারবে না। রিনা কান্না করতে করতে নতুন বউর দিকে তাকালো। রিনার শাশুড়ি সুস্মিতা বেগম নতুন বউকে ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। সাদিকের কথা শুনে বিরক্ত গলায় বলল, ওর কথা বাদ দে তো। একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, অথচ তার দেমাগ দেখো। আমার ছোট বৌমা চলে এসেছে, এবার আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি নাতি নাতনির মুখ দেখবই। নতুন বউ নীলা খুব সুন্দরী, উজ্জ্বল গায়ের রং তার। সারা মুখে যেন দীপ্তি খেলে যাচ্ছে। রিনা শাশুড়ি আর স্বামীর এই রূপ মেনে নিতে পারছে না। সে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। সুমিতা বেগম নীলা আর সাদিকের ড্রয়িং রুমে বসিয়ে রিনার পিছু পিছু গেল। রিনা বিছানায় উপর হয়ে কাঁদছে। সুমিতা বেগম বিরক্ত গলায় বলল, আচ্ছা বেহায়া মানুষ তো তুমি, নির্লজ্জের মতো এখানে এলে কেন? সাদিক এই রুমে নতুন বউ নিয়ে থাকবে সে খেয়াল আছে? এখানে এসে নাটক না করলে হচ্ছে না, যাও এখান থেকে। রিনা অশ্রুসিক্ত চোখে মুখ তুলে তাকালো সুমিতা বেগমের দিকে। সুমিতা বেগম চোখ মুখ কুঁচকে রেখেছেন। রিনাকে কাঁদতে দেখে ঝাঁঝালো গলায় বললেন, এসব ন্যাকা কান্না বাদ দিয়ে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলো দেখি। ফল ছাড়া গাছ হয়েছ, স্বামী তো বিয়ে করবেই। বিছানা চাদরটা বদলে দাও, আর আজ এই রুমের আশেপাশেও আসবে না। থাকতে মন না চাইলে বাপের বাড়ি চলে যাও। সুমিতা বেগম কথাগুলো বলে মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিনার বুকের হাহাকার তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চাই সাদিকের কাছে সব হলো, তার এত বছরের ভালোবাসা কিছুই না। তাহলে কি সব মিথ্যে ছিল? রুমটাকে সুন্দর করে গুছিয়ে সে হাতে পার্স নিয়ে সাদিকের কাছে গিয়ে বলল, কিছুদিনের জন্য আমাদের বাসায় যাচ্ছি, রুম গুছিয়ে দিয়ে গেলাম, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সাদিক স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, যতদিন খুশি থেকে আসতে পারো, এখন সংসার সামলানোর জন্য লোক আছে। এই কথা বলে সাদিক নীলার হাত ধরে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। নীলা নাজুক হেসে মাথা নিচু করে ফেলল। রিনার এসব আদিক্যতা সহ্য হচ্ছে না। সে অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে বলল, আমাকে কিছু টাকা দাও সাদিক, আমার কাছে ভাড়ার টাকা নেই। সাদিক বিরক্ত হয়ে মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট রিনার দিকে এগিয়ে দিল। রিনা চুপচাপ টাকাটা নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। সাদিক জানে তাদের বাসায় যেতে 200 টাকা লাগে, তবুও সাদিক তাকে 100 টাকা দিল। মানুষ একদিনই কিভাবে বদলে যায়। রিনা তার বাসায় গিয়ে তার মা আমেনা বেগমকে সবকিছু খুলে বলল। রিনার কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমেনা বেগম রিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুই যেই সিদ্ধান্তই নিবি আমি তোর পাশে আছি, তুই চাইলে সাদিককে ছেড়ে আসতে পারিস। রিনা কান্না মিশ্রিত গলায় বলল, আমি সাদিককে ছেড়ে এলো সমাজ আমাকে ছাড়বে না। সাদিক যা করেছে তা সহ্য করা আমার পক্ষে অনেক কঠিন মা, তবে অসম্ভব নয়। বাবা বেঁচে থাকলে আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকতো। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে এতবার ভাবতে হতো না। বাবা মারা যাওয়ার পর আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে মা, আমি দ্বিতীয়বার এসব সহ্য করতে পারবো না। সাদিক আমার জীবনে এখন শুধু একটা পরিচয় মা, আমার জীবনে এর বেশি আধিপত্য তাকে আমি দিব না। তবে এই পরিচয়টা আমার প্রয়োজন। আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই না মা। আমেনা বেগম মেয়ের ভয় বুঝতে পারলেন। রিনার বাবা মারা যাওয়ার পর তাদের পাড়াশুদ্ধ লোক কারণে অকারণে বিরক্ত করেছে। মাঝরাতে বাসার দরজায় অনবরত কলিং বেল বাজিয়েছে। তাদের হয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি। এক প্রকার বাধ্য হয়েই রিনাকে অল্প বয়সে বিয়ে দিতে হয়েছে। মেয়ের কান্নারত মুখের দিকে তাকিয়ে আমিনা বেগমের মনটা হু হু করে কেঁদে উঠল। চোখের সামনে মেয়ের এমন করুণ পরিণতি কোনো মাই সহ্য করতে পারে না। তিনি রিনাকে বোঝানোর জন্য বললেন, ডিভোর্স মানে শেষ হয়ে যাওয়া নয় রিনা, নতুন করেও জীবন শুরু করা যায়। আল্লাহ নিজেই বিধান করে দিয়েছেন, তাহলে তো শুরু করতে অসুবিধা কোথায়? রিনা করুণ করে হাসল। আল্লাহ তো 4টা বিয়েরও বিধান করে দিয়েছেন মা, তাহলে মেনে নিতে অসুবিধা কোথায়?
অবশ্যই করে দিয়েছে, অস্বীকার করার কোনো অবকাশ নেই। তবে স্ত্রীর অনুমতি নিয়ে তাকে রাজি খুশি করে তবেই পুরুষ মাসনা করতে পারবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুই স্ত্রীর মাঝে যে ইনসাফ করতে পারবে কিনা। সাদিক কি তোর উপর ইনসাফ করেছে? বিয়ের আগে তোকে জানানোর প্রয়োজন মনে করেনি। যার যার জবাব সে দিবে মা। তবে আমি যতদিন সহ্য করার ক্ষমতা রাখি ততদিন আমি সাদিককে ডিভোর্স দিব না মা। স্বামী পরিত্যক্ত মেয়ে মানুষ আপনজনের কাছে বিষ হয়ে যায় মা। আমেনা বেগম আর কিছু বললেন না। রিনা নিজের রুমে চলে গেল। কয়েকদিন যাবৎ তার শরীরটা ভালো যাচ্ছে না। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা রিনাকে দুর্বল করে দিচ্ছে। রুমের দরজার সামনে গিয়ে মাথাটা ঘুরে উঠল রিনার। আমেনা বেগম তৎক্ষণাৎ ধরে ফেলল তাকে। তুই ঠিক আছিস মা? আমেনা বেগমের উদ্বিগ্ন গলা শুনে রিনা ক্লান্ত গলায় বলল, শরীরটা ভালো লাগছে না মা, মাথাটা কেমন যেন ঘুরছে। চল ডাক্তারের কাছে যাই। শরীরের আর কি দোষ? শরীরের উপর দিয়ে যা যাচ্ছে শরীর তো খারাপ করবেই। রিনা মায়ের কথায় সম্মতি জানিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সাদিক তার নতুন বউর সাথে মধুর সময় পার করছে। রিনা ঠিকভাবে পৌঁছালো কিনা একবার খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি সে। পরের দিন সকালে সাদিকের মা সুমিতা বেগম তাদের দরজায় কড়া নেড়ে বলল, সাদিক, উঠেছিস বাবা? অনেক বেলা হয়ে গেছে। নীলাকে বল নাস্তাটা বানিয়ে নিতে। নীলা বিরক্ত গলায় সাদিককে ধাক্কা দিয়ে বলল, তোমার মায়ের কি কোনো কমন সেন্স নেই? নতুন দম্পতিকে বিয়ের পরের দিন কেউ এভাবে ডাকে? যত সব। সাদিক ঘুম ঘুম গলায় বলল, মা, সময় মতো নাস্তা করে নিলাম, তুমি গিয়ে নাস্তাটা বানিয়ে ফেলো, আমাকেও অফিসে যেতে হবে। নীলার আগে গজগজ করতে করতে উঠে ফ্রেশ হতে চলে গেল। আজ সহ্য করেছে বলে সে প্রতিদিন এসব সহ্য করবে না। দরকার হলে সাদিককে নিয়ে আলাদা হয়ে যাবে। সুমিতা বেগমকে দেখাশোনা করার জন্য রিনা তো আছেই, তাকে তো আর এমনি বসিয়ে বসিয়ে খাওয়াবে না। রিনা হাসপাতাল থেকে ফিরে ড্রয়িং রুমে ধপ করে বসে পড়ল। হাতেই ডাক্তারের দেয়া রিপোর্ট। সে মা হতে চলেছে। এত অবহেলা অনাদর যার জন্য সহ্য করলো, সেই কাঙ্ক্ষিত খুশি সে এমন একটা সময় এসে পেয়েছে যেখানে তার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত সেটাই বুঝতে পারছে না। আমেনা বেগম রিনার কাঁধে হাত রেখে বলল, এখন কি করবি ভেবেছিস? জানি না মা, যা যেভাবে চলছে চলুক। অনেক সাধনার ফল আমি পেয়েছি, সে একান্তই আমার, তার উপর আর কারোর কোনো অধিকার নেই। সাদিককে জানাবি না? অবশ্যই জানাবো মা, বাচ্চার বাবা সে, তার সম্পূর্ণ অধিকার আছে জানার, সে জানবে। রিনার রিপোর্টগুলো নিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে এলো। বাসার অবস্থা কিছুটা থমথমে। সুমিতা বেগম মুখ গোমরা করে বসে আছে। রিনা, রুমটা এখনই পরিষ্কার করে দিয়ে যাও। সাদিক চমকে উঠল। রিনার এমন দৃঢ় গলা সে বহু বছর পরে শুনল। সুমিতা বেগম কিছু বললেন না। নাস্তার টেবিলে নীলা তাকে কড়া গলায় বলে দিয়েছে, শুনুন মা, সকাল সকাল নতুন দম্পতির রুমে গিয়ে এমন অসভ্যের মতো ডাকবেন না। আর এখন থেকে সকালের খাবার আপনি তৈরি করবেন। সারাদিন তো শুয়ে বসেই থাকেন, একটু কাজ করলে শরীর ভালো থাকবে। সুমিতা বেগম চোখ বড় বড় করে তাকিয়েছিল নীলার দিকে। সাদিকের কাছে নালিশ করলেও সাদিক উল্টো তাকিয়ে বলেছে নীলার কথা মেনে নিতে। নীলা তো খারাপ কিছু বলেনি। সুমিতা বেগম খুব ভালো করেই বুঝেছেন যে তার সুখের সময় শেষ হয়েছে। এই মেয়ে, কথা কানে যায় না? যাও আমার রুমটা পরিষ্কার করে দাও। সাদিক রিনাকে ধমক দিয়ে বলল, রিনা, এসব কি ধরনের ব্যবহার? তুমি নীলের সাথে এভাবে কথা বলছো কেন? রিনা গলায় দ্বিগুণ তেজ নিয়ে বলল, গলা নামিয়ে কথা বলো। বেশি বাড়াবাড়ি করলে গুষ্টি শুদ্ধ 14 শিকের ভাত খাইয়ে আনবো। কাপুরুষ কোথাকার। ভালোই ভালোই যা বলেছি তা করতে বলো তোমার আদরের বউকে। সকালে ঘুম থেকে উঠে যে বাসি বিছানা গুছিয়ে রাখতে হয়, এতটুকু বিষয় কি জানে না নাকি? কোথা থেকে তুলে এনেছো একে? নীলা রিনার দিকে তেড়ে গিয়ে আঙুল তুলে বলল, মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আমি কে? কত বড় ঘরের মেয়ে আমি, ধারণা আছে? এসব কাজ আমি করতে আসিনি এখানে। সাদিক, তোমার বউকে বুঝিয়ে দাও, এখন থেকে এখানে থাকতে হলে সব কাজ তাকেই করতে হবে। পাটরানি সেজে এখানে থাকতে পারবে না। রিনা তাচ্ছিলের হাসি এসে বলল, তাই নাকি? এখনই পরিষ্কার হয়ে যাবে কে পাটরানি সেজে থাকবে আর কে চাকরানি। রিনা তার ব্যাগ থেকে কয়েকটা কাগজের কপি এগিয়ে দিল সাদিকের দিকে। সাদিক ভ্রু কুচকে সেগুলো হাতে নিল। কাগজের দিকে একবার চোখ বুলিয়ে অবাক চোখে তাকালো রিনার দিকে। তুমি মা হতে চলেছ? রিনা 2 হাত ভাঁজ করে বলল, ওখানে আরো কিছু কাগজ আছে সাদিক। সাদিক বাকি পেপারসগুলো চেক করে দেখলো সেখানে থানায় করা সাধারণ ডায়েরির একটা কপি আছে। সে দ্বিগুণ আশ্চর্য হয়ে তাকিয়ে রইল রিনার দিকে। এবার ভেবে দেখো তুমি কি করবে। তোমার সন্তানকে নিজের কাছে তখনই পাবে যখন তুমি তোমার সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিবে, আর তুমি তা দিতে বাধ্য। আমাদের ডিভোর্স হলে আমি এমনিতেও এসব কিছুই পাবো। দেনমোহর হিসেবে তুমি আমাকে তোমার অর্ধেক সম্পত্তি দিয়েছিলে, মনে আছে? যাই হোক, তোমার প্রতি আমার তেমন আগ্রহ নেই। প্রতি মাসে আমার খরচ বাবদ 20,000 টাকা আর ব্যবসার অর্ধেক মুনাফা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এই বাসায় আমি থাকবো। এই মেয়েকে নিয়ে বিদায় হও। মা চাইলে এখানে থাকতে পারে, আর সপ্তাহে 4 দিন তুমি এই বাড়িতে আমার পাশের রুমটায় থাকবে।
আমি চাই না লোক আমায় বলুক আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। যদি বিষয়গুলো মানতে তোমার সমস্যা হয় তাহলে বলো। থানার নাম্বার আমার ফোনে সেভ করাই আছে। নারী নির্যাতন মামলা বোঝো তো, সহজে ছাড়া পাবে না। সাদিকের ঘাম ছুটে গেছে। একটা সন্তানের জন্যই তো সে আবার বিয়ে করেছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। নীলা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। সাদিকের টাকা দেখে সে তাকে বিয়ে করেছিল, না হলে বিবাহিত ছেলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। এখন তার কি হবে? বাবা মায়ের কাছেও যেতে পারবে না, তারা তাকে ত্যাগ করেছে। সুমিতা বেগম সাদিকা নীলার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, আমি এখানেই থাকবো, তুই একটা ভাড়া বাসা দেখে না হয় সেখানে উঠে পড়, এছাড়া আর কোনো রাস্তা দেখছি না। রিনা নীলাকে রুম পরিষ্কার করার কথা বলে সোফায় পায়ের উপর পাতলে বসে পড়ল। নীলা সাদিকের দিকে অসহায় চোখে তাকিয়ে চলে গেল। আসলে নরম হয়ে থাকলে সবাই তাকে দুমড়ে মুচড়ে দেয়। শক্ত মানুষের সাথে স্বেচ্ছাচারিতা চলে না। রিনার অনাগত সন্তান তাকে শক্ত হতে সাহায্য করেছে, কারণ মায়েরা কখনো দুর্বল হয় না। লিজা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। নীরা এসে বলল, আজকে কলেজে যেতে হবে না, বাসায় থাকো, আজ শোয়েবের পরিবার থেকে লোক আসবে। লিজা গায়ের ওড়না ঠিক করতে করতে বলল, আসলে আসবে, তার জন্য আমাকে কেন কলেজ কামাই করতে হবে? তোমার আত্মীয়, তুমি সময় দিলেই তো হলো। নীরা লিজার এমন গা ছাড়া জবাবে চটে গেল। রাগী গলায় বলল, তারা আমার আত্মীয় হলেও তারা আজ তোমায় দেখতে আসছি লিজা, অযথা না জানার ভান করছো কেন? আমি তোমাকে নিষেধ করেছিলাম ভাবি, তারপরও তুমি কেন ওনাদের আসতে বলেছ? আসতে বলায় কোন পাপটা হয়ে গেছে আমাকে বলবে? তোমার অভিভাবক হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তুমি আমার অভিভাবক নও, আমার বাবা মা এখনো বেঁচে আছে, আর আমি কখন বিয়ে করব কখন বিয়ে করব না সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই তুমি নিবে না? এ কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা কেউ শেখায়নি তোমাকে? শিখিয়েছে, তবে মানুষ বুঝে সম্মান করতে শিখিয়েছে। যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকুই দিতে শিখিয়েছে। তোমার বেয়াদবি সহ্যের বাইরে চলে যাচ্ছে লিজা, তুমি অযথা আমার সাথে বেয়াদবি করছো। আমি অযথা কিছুই করি না ভাবি, আর এ বাড়িতে এসেছো তো বেশি দিন হয়নি, এসে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো। আগে নিজের সংসারটা তো গুছিয়ে নাও। আমার সংসারের কথা তোমাকে ভাবতে হবে না লিজা, আমারটা আমাকেই বুঝতে দাও। এভাবে আমাদের এক এক করে সরিয়ে নিজে একা রাজত্ব চাইছো বুঝি? তুমি কি ভেবেছ তোমার ওই মাতাল বড়লোক খালাতো ভাইকে দেখেই আমি তার গলায় ঝুলে পড়বো, আর তুমি আত্মীয়ের কাছে বিয়ে দিয়ে আমাকে আটকে দিবে? তখন আমার পরিবার তোমার কথায় উঠবে আর বসবে, কারণ তোমাকে কিছু বললেই তো মেয়ের সংসারে অশান্তি হবে। কি ঠিক বললাম তো? নীরা হচকচিয়ে গেছে। লিজা যা বলছে তা মিথ্যে নয়। তার খালাতো ভাই শোয়েব ভালো ছেলে নয়, সারাদিন মদ আর ক্লাব নিয়ে ব্যস্ত থাকে। লিজার কথা একটাও ভুল নয়। তার মনোবাসনা যে লিজা এইভাবে ধরে ফেলবে তা নীরা খুনাক্ষরেও টের পায়নি। এইটুকু পিচ্ছি একটা মেয়ে তার এত নিখুঁত প্ল্যান ধরে ফেলেছে মানে একে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। কি ব্যাপার, মুখ বন্ধ হয়ে গেল কেন? তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, তোমার ভাই আসুক, আজ এর একটা বিহিত আমি করেই ছাড়ব। লিজা হালকা হেসে বলল, তা তুমি যা খুশি করতে পারো, আমার কোনো মাথা ব্যথা নেই। এখন এখান থেকে যাও, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নীরা ফোঁসফোঁস করতে করতে নিজের রুমে ফিরে এলো। এখন শুধু সাদিক বাসায় আসার অপেক্ষা। সাদিক মাত্র অফিস থেকে ফিরেছে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নীরার কাছে এক গ্লাস পানি চাইল সে। নীরা বিছানায় চুপ করে বসেছিল। সাদিকের কথায় কোনো রকম ভ্রুক্ষেপ দেখালো না সে। সাদিক নীরাকে এভাবে বসে থাকতে দেখে ভ্রুকুচকে বলল, কি হলো? পানি চাইলাম, শুনতে পাওনি? শুনেছি। তাহলে বসে আছো কেন? নীরা সাদিকের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি আজকে একটা সিদ্ধান্তে আসতে চাইছি সাদিক। প্রতিদিন তোমার ভাই বোনদের এত খোঁচা মারা কথা আমার সহ্য হয় না। কি হয়েছে বলবে তো? কি হয়নি বলো? তোমার ভাই বোনদের সাথে তো কথাই বলা যায় না, কিছু বললেই ফুস করে ওঠে। লিজাকে আজকে বিয়ের কথা বলায় আমাকে যা নয় তাই শুনিয়ে দিল। সাদিক খুবই বিরক্ত হলো। সারাদিন পরে অফিস থেকে এসে এমন ঝামেলা ভালো লাগে না। সাদিক নীরার কথার উত্তর না দিয়ে ক্লান্ত গলায় বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। সাদিক ফ্রেশ হতে চলে গেল। নীরা নিজের রাগ চেপে রেখে সাদিকের জন্য পানি আনতে চলে গেল। টেবিলে লিজা আর সাকিব বসেছিল। নীরা তাদের দেখেও না দেখার ভান করে টেবিলের কাছে গেল পানি নিতে। গ্লাস কোথায় লিজা? রান্নাঘরে আছে হয়তো, আমাকে রান্নাঘর থেকে একটা গ্লাস এনে দাও। লিজা বিরক্ত গলায় বলল, তুমি নিজেই তো আনতে পারো, আমাকে আনতে বলছো কেন? একটা গ্লাস এনে দিলে তো তোমার হাত ক্ষয় হয়ে যাবে না লিজা, শুধু শুধু তর্ক করছো কেন? আমি তর্ক করছি না, তুমি অযথা ঝামেলা করতে চাইছো। নিজের কাজ নিজে করতে চেষ্টা করো, এখানে তোমার হুকুম পালন করার জন্য কেউ বসে নেই। লিজা বাদ দে তো, সে তো হুকুম করবে, সংসারে করতে এখন সে। আমার ভাইকে তো ভেড়া বানিয়ে নিয়েছে, এখন তার কথাই আমাদেরকে উঠতে বসতে হবে। মুখ সামলে কথা বলো সাকিব, তোমার মুখের ভাষা রাস্তার ছেলেদের মতো হয়ে যাচ্ছে। অবশ্য সারাদিন রাস্তায় গুন্ডামি করে বেড়ালে ভাষা তো এমন হবেই।
সাকিব রেগে গেল। নীরার এই অতিরিক্ত বাড়াবাড়ি সে আর সহ্য করতে পারছে না। আমি রাস্তায় গুন্ডামি করি নাকি সেই হিসাব আপনাকে দিতে হবে? বড় ভাইয়ের বউ হয়ে এসেছেন, তাকে নিয়ে থাকুন। আমাদের নিয়ে আপনাকে ভাবতে কে বলেছে? তোমাদের নিয়ে ভাবার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নেই। আমার স্বামীর টাকায় খাচ্ছ আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই আমাকে ভাবতে হচ্ছে। 1 পয়সা রোজগার করা তো মুরুদ নেই, আবার বড় বড় কথা বলো কিভাবে? আমি আপনার স্বামীর টাকায় খাইও না, পড়িও না। বিশ্বাস না হলে আপনার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করুন। আপনি যত বড় বড় কথা বলছেন, আপনার এই স্বামীকে প্রতিষ্ঠিত কি আপনি করে দিয়েছিলেন? বিয়ে হতে না হতে তার টাকার হিসাব করছেন। বিয়ের আগে তো খুব ভালো সাজা নাটক করেছিলেন, বিয়ে হতে সব মুখোশ খুলে গেছে। সাদিক ফ্রেশ হয়ে এসে এমন চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? শোনো সাদিক, আমি কিছুতেই এ বাড়িতে থাকতে পারবো না। তোমার এই গুন্ডা ভাই আমাকে দিনের পর দিন যা নয় তাই বলে অপমান করেছে। আমি কিছুই বলিনি। আর তোমার বোনের চ্যাটাং চ্যাটাং কথার চোটে বাড়িতে থাকা মুশকিল। বিয়ের কথা বললে বারবার না করে দেয়। আমি কিছু বুঝি না ভেবেছে? বাইরে বাইরে কলেজের নাম করে কি করে বেড়ায় তার ঠিক নেই। নাহলে লাগাতার বিয়েতে না করবে কেন? সে কথা বলতেই আমাকে দুজন যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। আমি আর এখানে থাকছি না। তোর ভাবি এসব কি বলছে? এক্ষুনি মাপছে ওর কাছে। বাহ, খুব ভালো তো। মানে বোর কথা শুনে ডিসাইড করে ফেললো তোমার বউ সব সত্যি কথা বলেছে। আলিজের বিয়ে নিয়ে তোমার বউয়ের এত মাথা ব্যথা কেন? ওকে নিয়ে ভাবার জন্য বাবা মা এখনো বেঁচে আছে। তোমার বউয়ের চিন্তা না করলেও চলবে। সাদিক এসে সাকিবের গালে চর মেরে দিল। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? জানি, বড় যদি তোমার মতো হয় তাহলে তাকে সম্মান দেওয়ার প্রয়োজন মনে করি না। তুমি একটা কাপুরুষ। তোমার সামনে তোমার বউ তোমার ছোট বোনের চরিত্র নিয়ে কথা বলছে, তোমার ভাইকে গুন্ডা বলছে। তুমি তাকে কিছু না বলে আমার গায়ে হাত তুলছো। তোমাকে তো নিজের ভাই বলতে লজ্জা হচ্ছে আমার। পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। লিজা মুখ চেপে কান্না করছে। নীরা সাদিককে বলল, এই বাসায় আর 1 সেকেন্ডও নয় সাদিক, আমি এখানে কিছুতেই থাকবো না। তুমি ঠিক করো তুমি কি করবে। নীরা হনহন করে নিজের রুমে চলে গেল। সাদিকের নিজেকে দিশেহারা লাগছে। সাকিব আর লিজাও সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর সাদিক আলাদা বাসা নিয়ে নীরাকে নিয়ে চলে গেল। আলাদা হওয়ার বছরখানেক পর নীরা খেয়াল করলো সাদিক বদলে যাচ্ছে। নীরাকে খুব একটা সময় দেয় না সে। সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। নীরা অবশ্য কয়েকবার জানতে চেয়েছিল, তুমি এমন বদলে গেলে কেন সাদিক? আজকাল তো আমার সাথে ঠিক করে কথাও বলো না। সাদিক খুব স্বাভাবিকভাবেই জবাব দিয়েছিল, কথা বলে কি হবে? তুমি যা চেয়েছো তাই তো পেয়েছো। এখন আমি কথা বললাম আর বললাম না, তাতে কিছু আসে যায় না। তুমি তোমার একা সংসার চেয়েছিলে, পেয়েছো। এবার করো তোমার একা সংসার। নীরা হতভম্ব হয়ে বলল, এভাবে কথা বলছো কেন সাদিক? আমি একা সংসার চেয়েছিলাম, তবে তোমাকে বাদ দিয়ে নয়। তুমি আর আমি মিলেই আমাদের পরিবার। সাদিক রেগে গেল। ফোন থেকে চোখ সরিয়ে রাগী গলায় বলল, ওটাও আমার পরিবার ছিল, যেখান থেকে তুমি আমাকে চলে আসতে বাধ্য করেছিলে। তুমি কি ভেবেছো আমি বোকা, কিছুই বুঝি না? আমি তোমার প্রত্যেকটা চাল বুঝেছি নীরা, তবুও চুপ করে থেকেছে। আশা করেছিলাম তুমি আমার পরিবারটাকে নিজের পরিবার মনে করে আপন করে নেবে, কিন্তু তুমি বারবার আমার ভাই বোনদেরকে আঘাত করতে লাগলে। অপারগ হয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আমি তোমাকে ভালোবাসি নীরা, আমি আমার পরিবারকেও ভালোবাসি। তুমি আমাকে তাদের কাছে বড্ড ছোট করে দিলে। আমার ছোট ভাই আমাকে কাপুরুষ বলেছিল। যে ভাই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, সে আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে কাপুরুষ বলেছে। এ লজ্জায় আমি ঘুমাতে পারি না। বাবা মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। কত বড় অকৃতজ্ঞ ছেলে আমি, তাদের ছেড়ে বউ নিয়ে আলাদা সংসার পেতেছি। সাদিকের গলাটা ভারী হয়ে গেল। নীরা স্তব্ধ হয়ে বসে আছে। সাদিক নীরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাকে আমি ভালোবাসি নীরা, কিন্তু সব ভুলে তোমাকে আগের মতো কাছে টেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি থাকো তোমার মতো, আমাকেও আমার মতো থাকতে দাও। সেদিনের পর থেকে নীরার সাথে সাদিকের সম্পর্কটা কেমন খাপছাড়া হয়ে গেছে। চাইলেও এই দূরত্ব মেটানো সম্ভব নয়, তা নীরা জানে। সুখের আশায় আপন মানুষটাকেই হারিয়ে ফেলেছে সে। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কাছে মামা বাড়িতে থেকে মানুষ হয়েছে। আতিকের বাবা নিসাকে পছন্দ করে বিয়ে দেয় আতিকের সঙ্গে। নিসা ভেবেছিল হয়তো স্বামীর সঙ্গে ভালোই থাকবে, কিন্তু সে সুখ নিসার কপালে নেই। বিয়ের দিনে আতিক জানিয়ে দিল আতিকের আরো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। মেয়েটার নাম রীতা। আতিক তাকে ভালোবাসে, সেজন্য সে নিসার সঙ্গে সংসার করতে পারবে না। বিয়ের পরও আতিক রীতার সাথে সম্পর্ক কন্টিনিউ করে গেছে। নিসা সব দেখেও চুপচাপ আছে, কিছু বলতে পারছে না। কারণ নিসা যে বাপের বাড়িতে ফিরে যাবে, সে বাপের বাড়ি তো নেই। নিসার মামা মামি এমনিতে ত্যাক্ত হয়ে গেছে। এখন তো সে বিবাহিত। একজন বিবাহিত মেয়ে যদি গ্রামে ফিরে আসে তাহলে লোকের কথা তো আছেই। এসব কথা ভাবতে ভাবতে নিসা উঠে দাঁড়ালো। সে যে একটা মানুষ, তারও খিদে পায়। রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করে নিল। ডাইনিং টেবিলে বসলো ভাতের প্লেট নিয়ে। এক লোকমা মুখে দিতে মনে পড়ে গেল আতিকের বলা কথাগুলো। খাবার যেন গলা দিয়ে নামছে না, আর বিষের মতো লাগছে। অথচ আতিক কত সুন্দর করে কথাগুলো বলে চলে গেল।
নিসা খাবার প্লেটে পানি ঢেলে চলে গেল বেডরুমে। সেখানে গিয়ে চুপচাপ শুয়ে আছে। গা কাঁপিয়ে তুমুল জ্বর এসেছে। কাঁথাটা গায়ে জড়িয়ে নিল, তারপর ঘুমিয়ে পড়ল না খেয়ে। রাত্রিবেলা নিসার ঘুম ভাঙে আতিকের ডাকে। চোখ খুলে দেখে আতিক তার সামনে দাঁড়িয়ে আছে। আতিককে দেখে নিসার সঙ্গে সঙ্গে চট করে উঠে পড়ে। এ কি, আপনি কখন এলেন? আসলে শরীরটা ভাল লাগছিল না, কেমন জ্বর জ্বর লাগছিল, সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম একটু। তুমি তো মহারানী, তুমি ঘুমাবে না তো কে ঘুমাবে? আমি ঘুমাবো? আপনার কি হয়েছে? এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? আমি কি করলাম আবার বলুন? আতিকের নিসের কথা শুনে রাগ যেন তরতর করে বেড়ে উঠল। কি করনি? এ তোমার জন্য তো এত কিছু হলো, আর এখন ন্যাকামো করে বলছো কি হয়েছে? ঠং দেখলে গা ঝুলে যায় একেবারে। শোনো মেয়ে, ঠং করবেন একদম। দুপুরে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছিল, সেজন্য রীতা রাগ করেছিল সারাটা সময় আমার সঙ্গে। যাকে ভালোবাসি সে ভালোবাসার মানুষটা যদি রাগ করে থাকে তাহলে কেমন লাগে শুনি? ভালো লাগে না নিশ্চয়ই, আমার তেমন লাগছে। সামান্য দেরি করে গিয়েছেন বলে ওই মেয়েটার এত রাগ? ও মেয়েটি বলবে না, ও আমার ভালোবাসা, আমি ওকে বিয়ে করতাম, কিন্তু বাবা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিল। বেশ, আপনার যখন এতই অপছন্দ ছিল আমাকে, তাহলে কেন বিয়ে করলেন? মানা করে দিতেন আঙ্কেলকে, তাহলেই তো হতো নাকি? আপনাকে মিথ্যে বিয়ের বাঁধনে বাধা পড়তে হতো না। সে কি আমি বাধা দিবার কম চেষ্টা করেছি নাকি? কিন্তু আমার বাবা হার্টের রোগী, ডাক্তার বলেছে ওনাকে বেশি প্রেশার না দিতে, সেজন্য তো বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করলাম। এখন এসে বলে কোনো লাভ নেই, তুমি ওঠো তো এখান থেকে, তোমার রুমে যাও। খামো রুমে আসলে কেন? আতিকের কথা নিসা আর কিছু না বলে চুপচাপ খাট থেকে নেমে গেল। নিসা আতিকে কি করে বোঝাবে? তার যে আতিকের জন্য মন খারাপ হয়েছিল, তখন আতিকের কথা শুনে কষ্ট পেয়েছিল, সেজন্য আতিকের রুমে গিয়েছিল। তখনই ঘুম এসে পড়ে নিসার। পরের দিন সকালবেলা জ্বর গায়ে নিয়ে নিসা সবগুলো কাজ শেষ করে ফেলল। রান্নাঘরে গিয়ে আতিকের মন মতো রান্না তৈরি করে নিল। আতিক তাকে পছন্দ করে না, কিন্তু আতিকের মায়ের থেকে নিসা সব রান্না জেনে নিয়েছে। আতিক কি কি পছন্দ করে খেতে বা না করে। আতিক হন্ততন্ত হয়ে ডাইনিং টেবিলে বসল। নিসা আতিককে খাবার দিল। কি রান্না করেছো এসব? সকালবেলা কেউ লুচি তরকারি খেয়ে বুঝি? খায় না তো, এত তেল মশলাযুক্ত খাবার সকালবেলা? নিসা আতিকের ধমকানো কথা শুনে ভয়ে কাচুমুচু হয়ে বলল, আসলে আমা বলেছিল আপনার নাকি লুচি তরকারি ভীষণ পছন্দের, আমি তো সেজন্য আপনার জন্য এটা রান্না করলাম। এত মাস থাকলে আমার সঙ্গে, আর এটুকু জানো না আমি সকালবেলা এরকম তেল মশলাযুক্ত খাবার খাই না। জানবি কি করে? তোমার তো জানারই কথা না। আমার পছন্দ অপছন্দ সব রীতে ভালো করে জানে। কেন যে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম, আমি বাড়ি থেকে পালিয়ে যেতাম তাও ভালো ছিল। নিসাকে কিছু বলার সুযোগ না দিয়ে আতিক দরজা খুলে রুম থেকে চলে যায়। এতদিন আতিকের সব অপমান মুখ বুঝে সহ্য করেছিল নিসা, কিন্তু এবার আতিকের বলা একটা কথা থার্ড ক্লাস, এটা নিসার খুব গায়ে লেগেছে। হতে পারে নিসার বাবার বাড়ি নেই, কিন্তু সে এতটাও বিপদে পড়েনি যে এসব কথা শুনতে হবে তাকে। নিসা রুমে গিয়ে ব্যাগপত্র গোছাচ্ছিল, চলে যাবে। আর থাকবার মানে নেই, এত অপমান মুখ বুঝে সহ্য করবার কোনো মানেই হয় না। মাথা গোজার ঠাই এ দুনিয়ায় তার কম হবে না। কাঁদতে কাঁদতে ব্যাগ গুছিয়ে রাখছিল নিসা, তখনই সেখানে আতিক এসে উপস্থিত হয়। এ কি, আপনি বের হলেন এখন? আবার এসেছেন যে? আমার ভুল হয়ে গেছে নিসা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি আমার পাপের সাজা আমি পেয়েছি। আমি তোমার মতন সুন্দরী গুণবতী একটা মেয়েকে বিয়ে করে ঠকিয়েছি দিনের পর দিন, সে শাস্তি আমি ঠিকই পেয়েছি। কি বলছেন এসব? আপনার কোনো কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। জানো নিসা, ও রীতা আমাকে ছেড়ে একটা অন্য লোক বড় ছেলেকে বিয়ে করে তার সাথে চলে গেছে। তার কথা সেখানে সে বেশি টাকা পাবে, সেখানেই নাকি সে সুখে থাকতে পারবে। আর আমার চেয়ে ওই ছেলের টাকা বেশি, সেজন্য রীতা সেখানে চলে গেছে আমাকে ছেড়ে। আমি বুঝতে পেরেছি তোমাকে ঠকানোর ফল আমি পেয়েছি। তুমি আমার কত যত্ন নিতে, অপমান শুনে চুপ করে থাকতে। হিরে আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ, আপনার সব অপমান শুনেছি, সহ্য করেছি, তবে সেটা করতাম, এখন আর না। আমি অতটাও থার্ড ক্লাস নই যে এত অপমান সহ্য করে পড়ে থাকবো। আপনি প্রতারিত হবেন, তারপর আমার কাছে আসবেন, আমি সেটা মেনে নেব? কেন, আমি কি ফেল না? এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বাধ্য হয়ে সমাজ কি বলবে সেটা ভেবে চুপ করেছিলাম। এখন আমি আর সমাজের পরোয়া করি না। যেখানে নিজের সম্মান নেই সেখানে থাকবার চেয়ে না থাকাটাই ভালো। এতদিন অনেক সহ্য করেছি, এখন সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। আপনি নিজের মতো থাকুন। আমাকে ক্ষমা করে দাও নিসা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে অপমান করব না। যে বউ থাকতেও গার্লফ্রেন্ডের পেছন ছুটে, সে কালকে আরেকজনের পেছনে ছুটবে না, তার নিশ্চয়তা কি? আমাকে আটকাবেন না, আমার এখানে পড়ে থেকে লাভ নেই। আতিক অনেক চেয়েও নিসাকে আর আটকাতে পারল না। নিসা চলে গেছে। আতিক নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এজন্যই বলে সময় থাকতে সঠিক কাজ করা উচিত। একটা সময় চাইলেও আর কিছু হয় না। আমাকে তুই কালকেই ডিভোর্স দিবি, আমি আর তোর সংসার করব না।
এই বলে হনহন করে মিমি ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে প্রস্থান করল। আমি সীমিত সময়ের জন্য যেন থমকে গেলাম। ডাইনিং টেবিলের সামনে খাবার রাখা। এই মুহূর্তে খুব খিদে পেয়েছিল, কিন্তু আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে ক্ষুধা মাটির নিচে চাপা পড়েছে। বেডরুমের দিকে তাকিয়ে খেয়াল করলাম মিমি ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। তবু সেদিকে আর খেয়াল না করে পাশ থেকে প্লেট নিয়ে খাবার খেতে বসলাম, এই ভেবে যে হয়তো কিছুক্ষণ বাদেই ওর রাগ চলে যাবে। ইদানিং আমার স্ত্রী সামান্য ইস্যু নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, অথচ বিয়ের প্রথম 2-1 বছর এমন ছিল না। কতই না সুখে ছিলাম আমরা। দুপুরের ঘটনাটাই বলি। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় মিমিকে বলেছিলাম মাংস রান্না করতে। অথচ দুপুরে যখন খেতে বসে তখন দেখি প্লেটে শাক আর ডিম ভাজে। আমি সামান্য রাগ দেখিয়ে বলি, কি ব্যাপার, তোমাকে তো বললাম মাংস রান্না করতে, আর তুমি কিনা এসব কি রান্না করেছ? এই কথা বলতে দেরি আর আমার স্ত্রী হুঙ্কার করতে দেরি হলো না। বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমাকে রান্না করিয়ে খাওয়ানোর জন্য কি আমাকে বিয়ে করেছো? যা রান্না করেছি তাই খেয়ে উঠে পড়ো। তোমার থেকেও আমি ভালো ছেলে ডিজার্ভ করতাম। তোমার ভাগ্য ভালো দেখে আমার মতো মেয়ে পেয়েছো। এখন খেলে খাও, না খেলে উঠে যাও। এত আদর করিয়ে খাওয়াতে পারবো না। আমি কিঞ্চিত অবাক হয়ে বললাম, রান্না করানোর জন্য তোমাকে কেন বিয়ে করব? বিয়েটা তো একটা সামাজিক প্রথা। আর তুমি ইদানিং বারবার এসব কথা কেন বলো যে আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো? আমি কি তোমাকে খুব অসুখী রেখেছি? আমার কথার তোয়াক্কা না করে মেয়েটি তিলকে যেন তাল বানিয়ে ঝগড়ার পরিধি আরো প্রশস্ত করল। এক পর্যায়ে আমি চুপ হয়ে গেলেও ওর মুখ যেন কোনোভাবেই থামছিল না। শেষমেশ আমার ধৈর্যের ভাত ভেঙে যাওয়ায় আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বরং হালকা করে ওর গালে একটা চর বসিয়ে দিলাম। মুহূর্তে মিমি চর খেয়ে ক্ষণিকের জন্য তপ্তা খেয়ে গেল। পরক্ষণে রক্তিম চোখে রান্নাঘরের দিকে যায়। এরপর সারাদিন আমার সাথে আর কোনো কথা বলেনি, আর রাতের এই সময় এসে আমাকে ডিভোর্সের কথা শুনিয়ে গেল। পরদিন সকালে উঠেই আমি দেখি মিমি ব্যাগপত্র গুছিয়ে সোফায় বসে আছে। আমি ঘুম থেকে উঠেই সামান্য অবাক হয়ে বলি, কি ব্যাপার, ব্যাগপত্র গুছিয়ে কই যাও? আমার থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, আমি বাবার বাড়িতে যাব। যদি তুমি দিয়ে আসো তাহলে ভালো, আর না দিয়ে আসলেও সমস্যা নেই। আমি একা একাই যেতে পারবো। আমি সামান্য